সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান TVN ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TVN24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের ডায়াবেটিস সিরিজ ডিসকাশনের ধারাবাহিকতায় আলোচনা করব এরই দ্বিতীয় পর্ব হিসেবে বিভিন্ন ধরনের ডায়াবেটিস এর ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট নিয়ে। আমাদেরকে এই বিষয়ে যে কোনো প্রশ্ন জানতে হলে আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং একই সাথে আমরা চেষ্টা করব স্বল্প সময়ে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিতে। আশা করছি এই ইনফরমেশনগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে ফলো করেন এবং নিয়মগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে এবং ডায়াবেটিসের কমপ্লিকেটেড সিচুয়েশন থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবেন। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের টিভিএন ওয়েলনেসের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ টিভিএন কে। আমি ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আমি গাইসিঙ্গার মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পেনসিলভেনিয়াতে। প্রায় 13 বছর যাবৎ ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস করতেছি। আর ধন্যবাদ আপনাদের সবাইকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর হোসেন, আমরা এর রিসেন্ট সময়ে আমরা ডায়াবেটিসের প্রথম পর্বটি আপনাদের সাথেই ডিসকাস করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আপনার সাথে আমরা দ্বিতীয় পর্ব ডিসকাশনে আছি। প্রথম পর্বে আমরা চেষ্টা করেছিলাম স্বল্প পরিসরে ডায়াবেটিসের কমন সাইন সিমটম, এর ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, রিস্ক ফ্যাক্টর এই ধরনের কমন সিচুয়েশনগুলো নিয়ে আলোচনা করতে। একই সাথে আমরা খুব অল্প পরিসরে ট্রাই করেছিলাম হাইলাইট করতে প্রিভেনশন এবং হেলদি লাইফস্টাইল নিয়ে। আজকে অনুষ্ঠানে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন ধরনের ডায়াবেটিস নিয়ে। আমরা জানি যে ডায়াবেটিসের কিন্তু আসলে বিভিন্ন ধরনের টাইপ আছে। কোনো ডায়াবেটিস আমাদের জেনেটিক্যালি আমাদের ভিতরে হওয়ার একটি প্রবণতা থাকে এবং খুব অল্প বয়সে কিন্তু সেই সমস্যাগুলো তখন দেখা দেয়। আবার কিছু ডায়াবেটিস সেটি আসলে পরবর্তীতে বয়সের সাথে সাথে আমাদের শরীরে ডেভেলপ করে এবং আমরা জানি যে আমরা যদি বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলি, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করি, এখনকার সময় কিন্তু বলা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস আসলে অলমোস্ট কমপ্লিটলি প্রিভেন্টেবল এবং প্রেগনেন্সিতেও কিন্তু আসলে মায়েদের ডায়াবেটিস হওয়ার ভয় থাকে এবং যেসব মায়েদের ডায়াবেটিস হয় তাদের বাচ্চাদেরও কিন্তু পরবর্তী জীবনে ডায়াবেটিস হওয়ার ভয় থাকে। একইভাবে বিভিন্ন ধরনের অসুখের সাথেও ডায়াবেটিসের সম্পর্ক আছে, যে একটি শারীরিক অসুস্থতা থেকে পরবর্তীতে ওই রোগীর ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বা ভয় থাকে। আজকে আমরা চেষ্টা করব এইগুলো সম্পর্কে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনার কাছে জেনে নিতে। শুরুতেই জানতে চাচ্ছি যে একজন ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিশনার হিসাবে ডায়াবেটিসকে আপনি এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে কত বড় হ্যাজার্ড হিসাবে এক্সপিরিয়েন্স করছেন এবং আপনার ব্যক্তিগত ওপিনিয়ন আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। আসলে বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি বলে এশিয়ান কমিউনিটিতে ডায়াবেটিসের প্রবণতা খুবই বেশি এবং যে হিসপ্যানিক কমিউনিটি, দ্য আফ্রিকান আমেরিকান কমিউনিটি, তাদের মধ্যে ডায়াবেটিস প্রবণতা খুবই বেশি। বিশেষ কয়েকটা কারণ হচ্ছে যে ওবেসিটি একটা মেইন একটা রিজন যে ডায়াবেটিসের, প্লাস জেনেটিক ফ্যাক্টর তো অবশ্যই আছে এর মধ্যে জড়িত, কিন্তু মেইন যেটা দুইটা ডায়াবেটিস আমরা নিয়ে ডিল করি, টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 মোস্টলি এটা হয় বিশেষ করে আর্লি এজে, বিশেষ করে বিলো 25 যাদের বয়স, তাদের মোস্টলি টাইপ 1 ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। এবং টাইপ 2 যেটা হতে পারে মোস্টলি যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে 40 or 45 and above, এমনকি 30-35 and above তাদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে বিকজ অফ দেয়ার লাইফস্টাইল। তাদের ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, খুব বেশি মুভমেন্ট করে না। তাছাড়া তাদের যে খাবারের যে বিভিন্ন ধরনের বিশেষ করে শর্করা জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার বা হাই কোলেস্টেরল জাতীয় খাবার, যেগুলো আলটিমেটলি সবকিছু কনভার্টেড হয় গ্লুকোজের শরীরের ভিতরে, এগুলো বেশি কনজাম্পশনের জন্য ওবেসিটি বাড়ে। এটা অ্যানাদার রিজন ফর টাইপ 2 ডায়াবেটিস। যদি টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস আমি যদি ডিফারেন্সিয়েট করতে চাই যে কেমনে এটা বুঝবো, এটা টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, মেজরিটি অফ দ্য টাইম টাইপ 1 দেখা যায় ইয়াং ছেলে মেয়েদের ভিতরে এই প্রবণতাটা বেশি। দেখা যায় যে তারা হয়তো ডাক্তার কাছে আসছে
বেশ কয়েক মাস যাবৎ সে ওয়েট লস করতেছে, মানে বারবার পানি পিপাসা লাগতেছে, সে পানি খাচ্ছে, কিন্তু আনইউজুয়াল ওয়েট লস দেখা গেছে। আমার প্র্যাকটিসে বেশ কয়েকবার দেখেছি যে 11 বছর 13 বছরের ছেলে মেয়েরা আসছে এই ধরনের এই ধরনের সিমটমস নিয়ে, যে তাদের সিগনিফিকেন্ট ওয়েট লস হচ্ছে, বারবার পানি পিপাসা লাগতেছে, লাস্ট 2-3 মাস হয়তো 15-20 পাউন্ড ওয়েট লস করছে। দেখা র্যান্ডম ব্লাড সুগার চেক করলাম অফিসে মোর দেন 400। ইন দ্যাট সিনারিও এটা ইজিলি বলা যায় যেটা টাইপ 1 ডায়াবেটিস, যেহেতু আর্লি অনসেট। মেজরিটি অফ দ্য টাইম টাইপ 1 পিপল যে তারা ওবিস হবে বা তাদের সেডেন্টারি লাইফস্টাইল থাকতে হবে, নট নেসেসারিলি না। জেনেটিক ফ্যাক্টর বিষয়টা কাজ করে, যেটা বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তাদের কন্ট্রোলের বাইরে। এগুলো আসলে তাদের যে প্যানক্রিয়াস আছে, যে তাদের প্যানক্রিয়াসের যে বেটা সেল যেটা ইনসুলিন প্রোডাকশন করে, ওগুলো মেজরিটি ক্ষেত্রে মানে ইনসুলিন প্রোডাকশন তারা করে না। এই জন্য তাদের অল অফ এ সাডেন দেখা যাচ্ছে যে আর্লি এজে 11, 13, 15, মেজরিটি অফ দ্য টাইম বিলো 25 এর ডায়াগনোসিস ধরা পড়ে। আর প্রেজেন্টিং সিমটম কিন্তু সেম মোর অর লেস টাইপ 1 আর টাইপ 2 তে। টাইপ 2 যদি কেউ নিউলি ডায়াগনোজ ডায়াবেটিস নিয়ে আসে, তাহলে এখন ওই সেম প্রেজেন্টেশন মোর অর লেস, যে বারবার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আনইউজুয়াল ওয়েট লস হচ্ছে, তাদের বারবার পিপাসা লাগতেছে। মানে ম্যাক্সিমাম অফিস যে র্যান্ডম ব্লাড সুগার চেক করি, যদি দেখি যে র্যান্ডম ব্লাড সুগার মোর দেন 200, পেশেন্টের আজকাল অফিসে বেস্ট সেটিং আছে, ইউ ক্যান চেক দ্য হিমোগ্লোবিন A1C, যেটা বলে যে অ্যাভারেজ সুগার ফর দ্য লাস্ট 3 মান্থস। ওইটা ইজিলি চেক করা যায়। আজকাল মেজরিটি অফিসে ওই সেটিংস গুলো আছে, বিশেষ করে বড় বড় যে প্র্যাকটিস গুলায়। সো ওই হিমোগ্লোবিন A1C ওইটাই রাইট আমাকে বলে দিবে পেশেন্টের ডায়াবেটিস আছে কি নাই। আর আগের দিন আমরা যেন করতাম, যে র্যান্ডম ব্লাড সুগার যে মোর দেন 200 পেলাম, তো পেশেন্টের ইদার গ্লুকোজ টলারেন্স টেস্ট করলাম, অথবা আর একটা সেটিং এ র্যান্ডম ব্লাড সুগার চেক করলাম, আবার যে 200 থাকে, মোর দেন 200 থাকে, তাহলে আমি বলতাম পেশেন্টের ডায়াবেটিস আছে। যখন হিমোগ্লোবিন A1C চেক করতে পারি আমরা, ওর যে 6.5 এর যদি বেশি হয়, তাহলে সেই পেশেন্টের ডায়াবেটিস আছে। এটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 বোথ ক্ষেত্রেই প্রযোজ্য হিমোগ্লোবিন A1C টেস্টিংটা। আর ডিফারেন্সিয়েটিং টেস্টিং এর জন্য যেমন টাইপ 1 ডায়াবেটিসে একটা প্রোটিন আসলে অটোইমিউন অ্যান্টিবডি পজিটিভ থাকে, যেটা ডাক্তার আপনার টেস্ট করলে বুঝতে পারবে, যেটা টাইপ 2 ডায়াবেটিসে থাকে না। আর ওবেসিটি থাকতে পারে বোথ টাইপ 1 আর টাইপ 2 তে, বাট মেজরিটি অফ দ্য টাইম টাইপ 2 তে এটা বেশি কমন। তো কিছু কিছু কনফিউজিং এরিয়া থাকে টাইপ 1 আর টাইপ 2 তে, বিশেষ করে কেউ যদি আর্লি যে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে, যেমন 25 বছর বয়স হচ্ছে বা 24 বছর বয়স, বেশ মোটাসোটা, মানে লাইফস্টাইল বেশ ভালো না, খাবার দাবারের স্টাইল ভালো না, টাইপ 2 ডায়াবেটিস আর্লি এজেও ধরা পড়তে পারে। সো জাস্ট একটা দুইটা টেস্ট এক্সট্রা করলে মোটামুটি ডিফারেন্সিয়েট করা ইজি হয় যে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস। আর যেটা জেনেটিক ফ্যাক্টর, যেটা টাইপ 2 তে কিন্তু বেশ জেনেটিক ফ্যাক্টর ভালোই কাজ করে। আমরা হয়তো মানে আগে অনেক আমরা চিন্তা করো টাইপ 1 মোস্টলি জেনেটিক্যালি রিলেটেড, না। টাইপ 2 তে যদি বোথ প্যারেন্টস যদি ডায়াবেটিস থাকে, তাদের ছেলে মেয়েদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা খুবই বেশি থাকবে, যারা তারা যদি ভালো লাইফস্টাইল মেনটেন না করে। থার্ড টাইপ যেটা মেজরিটি অফ দ্য টাইম টাইপ 2 যেটা ডায়াবেটিস হয়, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস বলি আমরা। প্রেগনেন্ট মহিলাদের যারা যখন প্রেগনেন্ট হন, তাদের যদি মানে মেজরিটি দেখা যায় যে অনেক সময় অনেক প্রেগনেন্সির সময় তারা জানেও না যে তাদের ডায়াবেটিস ছিল। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি আমি, এই দেশে আমেরিকায় পার্টিকুলার প্রত্যেকটা ভিজিটে তার হয়তো আপনার ইউরিন চেক করবে, আর ইনিশিয়াল ভিজিটে তো এক্সটেন্সিভ ব্লাড ওয়ার্ক তারা করে, যাতে জাস্ট টু রুল আউট এনি ফর্ম অফ হাইপারগ্লাইসেমিয়া, এনি ফর্ম অফ ডায়াবেটিস ইনিশিয়াল ভিজিট গুলোতে। জেস্টেশনাল ডায়াবেটিসের আর একটা দিক হচ্ছে, দেখা গেল মানে হয়তো অনেক মায়েদের প্রিনেটাল ট্রিটমেন্টটা হয় না, হয়তো ডাক্তার কাছে খুব একটা যায় না তারা যখন প্রেগনেন্ট ছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের বাচ্চা বেশ মোটাসোটা, মোর দেন 9 পাউন্ড 10 পাউন্ড বেবি হয়েছে, দে আর হ্যাপি, বাট আনফর্চুনেটলি দ্য মাদার মানে হয়তো যে জেস্টেশনাল ডায়াবেটিস ছিল তাদের, তারা যদি প্রিনেটাল টেস্টিং যেটাকে বলি আমরা, যে প্রেগনেন্সির সময় যে রেগুলার ফলো আপ যেটা করে তাদের ওবিজিওএন ডাক্তারদের সাথে,
জেস্টেশন ডায়াবেটিস আরো কমন, যদি তারা যদি মায়ের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে টাইপ 2 ডায়াবেটিসের, অথবা প্রেগনেন্সির আগে যদি তাদের হাতে অ্যাবনর্মাল হাইপারগ্লাইসেমি ছিল বা ডায়াবেটিস ডায়াগনোসিস হয় না বা ফার্দার চেক আপও করে না, ও হঠাৎ অল অফ এ সাডেন শি ইজ প্রেগনেন্ট নাও, তখন যদি টেস্ট করা দেখা গেল যে তখন জেস্টেশন ডায়াবেটিস সম্ভাবনা খুবই বেশি থাকে। ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে দেখা যায় যে প্রথম প্রেগন্যান্সিতে যখন এই ধরনের কমপ্লিকেশন হয়, পরবর্তী প্রেগন্যান্সিগুলোতেও কিন্তু একই রিস্ক থেকে যায়। কিন্তু আমি দেখেছি যে অনেক মায়েরাই তারা কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স করবার পরেও অনেক সময় কিন্তু খুব একটা সচেতনতা তারা ফলো করেন না, এবং পরবর্তীতে দেখা যায় যে এটা থেকে কিন্তু একটা পার্মানেন্ট কমপ্লিকেশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পেশেন্টদের জন্য কি ধরনের অ্যাডভাইস প্রোভাইড করে থাকেন? বিশেষ করে যাদের জেস্টেশনাল ডায়াবেটিসের হিস্ট্রি আছে, ইদার দেয়ার ফার্স্ট প্রেগনেন্সি, সেকেন্ড অর থার্ড প্রেগনেন্সি, হোয়াটএভার ইট ইজ, লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য কি ফর দেম। মানে আমি বলবো তাদের যদি ওবেসিটি থাকে, ওবেসিটি বলতে আমরা যেটা বুঝি যে সে ফর বডি মাস ইন্ডেক্স, ইন ইংলিশ ইন শর্ট বলি বিএমআই, এটা মানে একজনের হাইট অনুসারে তার ওয়েট কতটুকু হবে এটা রেশিও করে এই জিনিসটা ক্যালকুলেট করা হয় বিএমআইটাকে। যাদের বিএমআই 19 থেকে 25, সেটাকে আমরা সবচেয়ে পারফেক্টলি হেলথি বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স যেটা। যাদের বিএমআই 25 থেকে 30 পর্যন্ত তাদের আমরা বলি ওভারওয়েট। যাদের বিএমআই 30-এর উপরে 40 তাদের বলি ওবিস। ওবেসিটি যেটাকে বলে মোর দেন 40 যদি বিএমআই হয়, বডি মাস ইন্ডেক্স হয়, তাদের আমরা বলি মরবিডলি ওবিস। সো কোন মাদারের যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে এবং তার যদি ওবেসিটি থাকে অফ এনি ফর্ম, either she can be overweight অথবা সে ওবিস হতে পারে, লাইফস্টাইল মডিফিকেশনটাই গুরুত্বপূর্ণ আগে, যেমন তার ওয়েট লস করা, রেগুলার এক্সারসাইজ করা, এবং বিশেষ করে শর্করা জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার বা যেসব খাবার বেশ হাই ক্যালোরি ডায়েটগুলো অ্যাভয়েড করা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যদি রুটিনলি মেইনটেইন করে, মেজরিটি অফ দ্য টাইম তারা কিন্তু ইভেন প্রেগনেন্সির সময় খুব বেশি ওষুধ যে তার ইউজ করতে হবে তা না। আমাদের একটা টেন্ডেন্সি আসো, মা এখন প্রেগনেন্ট, তারা বেশি করে খেতে দাও, বাচ্চার নিউট্রিশন লাগবে, বাচ্চার খাবার লাগবে, দ্যাটস ট্রু, বাট ইট ডাজন্ট মিন যে সে তার ভালো লাইফস্টাইল তখন মেইনটেইন করবে না। মানে এক্সারসাইজে তো খুব একটা রেস্ট্রিকশন নাই, সিম্পল ওয়াকিং এক্সারসাইজ যদি করে, হাঁটা চলা করে রেস্ট্রিকশন নাই প্রেগনেন্সিতে। যেমন অনেক আগে শুনতে ও প্রেগনেন্সি মানে পেশেন্ট মুভ না করে সমস্যা নয়, এগুলা বেশ ইনভ্যালিড থিওরি, এগুলো এখন কাজে লাগে না আজকাল আর। কিন্তু বাট জেস্টেশন ডায়াবেটিস সময় মানুষ যদি হেলথি লাইফস্টাইল মেইনটেইন করে, বিশেষ করে মানে ওয়েট গেইন প্রেগনেন্সির সময় সবাই করে মোর অর লেস, বাট দ্যাট নিডস টু বি প্রপোর্শনেট। মানে আপনার যে আমি এক্সেসিভ ওয়েট গেইন করতেছি, এক্সেসিভ ফুড কনজিউম করতেছি, আমি আমার সুগার র্যান্ডমলি মানে মানে বাড়তেছে, ইন দ্যাট কিছু মাদারে তখন ইদার ওষুধ ইউজ করতে হবে, ইনসুলিন ইউজ করতে হবে, হোয়াটএভার দ্য ওবিজিওয়াইন যেটা সাজেস্ট করে যখন। কিন্তু যদি বেটার লাইফ মেইনটেইন করে না, আমি প্রেগনেন্সি অবস্থায় ডেইলি হাঁটাচলা করলাম, মানে হেলথি খাবার কনজিউম করলাম, তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস মেজরিটি অফ দ্য টাইম তারা সিম্পলি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে মেইনটেইন করতে পারে। কিন্তু যখনই সেটা সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সিতে চলে যায়, আপনার বেশ ডিফিকাল্ট হয়ে যায় কন্ট্রোল করার জন্য, যদি মাদার যদি ইন বিটুইন প্রেগনেন্সি ভালো একটা লাইফস্টাইল মেইনটেইন না করে। আর ওষুধের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিসের সময় ইনসুলিন ইজ ভেরি সেফ, তবে আজকাল একটা দুইটা অরাল মেডিকেশন ইউজ করে, বিশেষ করে সালফোনাইল যেগুলো বলে, গ্লাইবুরাইড, গ্লিমিপ্রাইড, এগুলো প্রেগনেন্সিতে ইউজ করে যাদের মানে হয়তো হাইপারগ্লাইসেমিয়া আছে, ইনসুলিন অত দরকার নেই,
low dose sulfonylurea very safely এরা ইউজ করে। মেটফরমিন সার্টেন কেসে ইউজ করে, সার্টেন কেসে ইউজ করে না। যেমন কারো যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে ইভেন প্রেগনেন্সির আগে, ওইসব পেশেন্টের কিন্তু ডায়াবেটিসের প্রবণতা খুবই বেশি থাকে। ইভেন তারা হয়তো মেটফরমিন খাচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে, তাদের ওবেসিটি আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, অল অফ এ সাডেন তারা প্রেগনেন্ট হলো, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইন সার্টেন কেসে তারা মেটফরমিন অনেক সময় কন্টিনিউ করে থ্রু আউট দ্য প্রেগনেন্সি। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে আসলে প্রেগনেন্সিতে মায়েদের যে ধরনের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে এবং সেখান থেকে কিন্তু একটি বড় অংশ প্রেগনেন্ট ওমেনরা আসলে ডায়াবেটিস মতো কমপ্লিকেটেড সিচুয়েশন প্রেগনেন্সির সময় এক্সপেরিয়েন্স করে থাকেন। এবং যদি কিছু সার্টেন নিয়মকানুন আমরা ফলো করি, কিছু রুলস রেগুলেশন আমরা মেনে চলি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা আবার পূর্ববর্তী সুস্থ অবস্থায় ফেরত যেতে পারি। কিন্তু আমরা যদি নিয়মগুলো ফলো না করি তাহলে কিন্তু সেখান থেকে খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যেতে পারে, যেখান থেকে আমরা দেখি যে অনেক প্রেগন্যান্ট ওমেনরাই কিন্তু বাচ্চা হয়ে যাবার পরবর্তী পর্যায়ে ডায়াবেটিসের অনেক ভয়াবহ কমপ্লিকেশন এক্সপেরিয়েন্স করে থাকেন। ডক্টর হোসেন, আপনার কাছে আরও জানতে চাইব যে টাইপ 1 ডায়াবেটিসে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আমরা কি বিভিন্ন ধরনের পিয়ার গ্রুপ সাপোর্ট বা বিভিন্ন ধরনের এডুকেশন গ্রুপ বা যেগুলো লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের গ্রুপ সাপোর্ট ওয়ার্ক, এই ধরনের কোনো সাপোর্ট সিস্টেম কি আমরা হেলথ সেক্টর থেকে অফার করছি এবং অল্টারনেটিভ আরও কি কি অপশনস আছে? আসলে ইদার যদি টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস যেটাই হোক, আজকাল সিম্পলি যে এডিএ যেটা আছে, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যেটা আছে, ওদের ওয়েবসাইটে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে রিগার্ডিং দ্য সাপোর্ট গ্রুপ। এবং আরো একবার বড় হেলথ সেক্টর গুলা, যেমন সেফর আমি যে জায়গায় কাজ করি, বড় হেলথ সেক্টর গুলো প্রত্যেকটা অফিসে কিন্তু এমবেডেড নিউট্রিশনিস্ট থাকে ডায়াবেটিক্স এডুকেটর হিসেবে। তারা লিটারালি, আমি যদি একটা নিউলি ডায়াগনোজ ডায়াবেটিস পেশেন্ট দেখি, তাকে আমি হয়তো সেম ডেতে বা নেক্সট ডেতে নিউট্রিশনিস্টের কাছে ইজিলি পাঠাতে পারবো যে মানে what type of lifestyle he or she needs to maintain to manage the diabetes. Unfortunately, type 1 ডায়াবেটিসে ওইসব পেশেন্টের ইনসুলিনের বিকল্প কিছু নাই। তাদের যেহেতু ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, ওরাল মেডিকেশন তাদের জন্য কাজ করবে না, বা অন্যান্য নতুন যে ইনজেক্টেবল ওষুধগুলো দেখতেছি আমরা, এই যে ওজেম্পিক বলেন, উইগোভি বলেন বা ট্রুলিসিটি, এগুলো অনেকে মনে করে এগুলো ইনসুলিন, মানে এগুলো ইনসুলিন না। এগুলো কিন্তু টাইপ 1 পেশেন্টের ক্ষেত্রে আদৌ কোনো কাজে লাগবে না। কিন্তু টাইপ 1 পেশেন্ট মোস্টলি ডিপেন্ডেন্ট অন ইনসুলিন, বাট লাইফস্টাইল মডিফিকেশন অলওয়েজ মাস্ট, সেটা টাইপ 1 হোক, সেটা টাইপ 2 হোক। টাইপ 1 ডায়াবেটিক যদি হাই কন্টেন্ট সুগার খাবার খাচ্ছে অথবা কার্বোহাইড্রেট খাচ্ছে বা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করতেছে, তার সুগার অটোমেটিক্যালি বাড়বে, সে টাইপ 1 হোক বা টাইপ 2 হোক। কিন্তু টাইপ 1 অনলি অপশন ইনসুলিন, বাট টাইপ 2 তে ইনসুলিন ছাড়াও মাল্টিপল অল মেডিকেশন আমরা আজকাল ইউজ করতে পারি, যেহেতু মানে অপশন আছে যে অনেকে ইনসুলিন লাইক করে নেব, আমি ডেইলি ইনসুলিন নেব না, বাট oral medication আছে বা আদার ইনজেক্টেবল, উইকলি ইনজেক্টেবল আছে, ওগুলো দিয়ে টাইপ 2 ম্যানেজ করা সম্ভব। আর টাইপ 1 এ মেইন জিনিস হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে যখন ইয়ং কার যদি টাইপ 1 ডায়াগনোসিস হয়। যেমন আমার একটা পেশেন্ট ছিল 13 ইয়ার্স ওল্ড, যখন আমি বললাম যে ওর তো ইনসুলিন লাগবে, লিটারালি তার মেয়ে দুইজনই কান্নাকাটি শুরু করছে যে না, মানে হালকাম যে 13 বছর একটা মেয়ে ইনসুলিন ইউজ করবে। বাট আজকাল যে ইনসুলিন পাম্প, যেটা খুবই কমফোর্টেবল, এরা ইজিলি ইউজ করতে পারে, যেটা ফোনের মাধ্যমে মনিটর করা যায় তাদের সুগার, বা ইভেন অটো ইনজেক্টরের মাধ্যমে অ্যাজ পার ব্লাড সুগার রিডিং ইন দ্য বডি, তখন ওগুলো ইনসুলিন ইনজেক্ট করা সম্ভব ইনসুলিন পাম্পের মাধ্যমে। এই জিনিসটা টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টদের লাইফটা বেশ ইজি করে ফেলছে, মানে ইনসুলিন পাম্পগুলো, যেটা অনেক আগে খুব ছিল না। মানে দেখা গেল ইনসুলিন সিরিঞ্জ ইউজ করে মাল্টিপল ইনজেকশন নেওয়া অন এ ডেইলি বেসিস টাইপ 1 ডায়াবেটিক্স এর জন্য বেশ ডিফিকাল্ট। বাট আজকাল ইনসুলিন পাম্প বেশ লাইফটা ইজি করে ফেলছে টাইপ 1 ডায়াবেটিক্স এর জন্য।
আর যদি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ম্যানেজ করি, অনেক পেশেন্ট আছে আমি ইনসুলিন পাম্প ইউজ করব, কিন্তু মেজরিটি অফ দ্য টাইম ইনসুলিন পাম্প আসলে ইন্স্যুরেন্স অ্যালাউ করে না, বেশ এক্সপেন্সিভ যেহেতু। ইন দ্যাট কেস আমরা অলওয়েজ চেষ্টা করি, যেহেতু লাইফস্টাইল মডিফিকেশনের সাথে ওরাল মেডিকেশন, যেমন অনেকেই মেটফর্মিন মেজরিটি অফ দ্য ডায়াবেটিস তারা ইউজ করেন। আবার নতুন যে ইনজেক্টেবল ফর্মের ওষুধগুলো আছে, যেটা নাম হচ্ছে ওজেম্পিক, মোস্ট কমনলি ইউজ, সেটাও বেশ হেল্প করে অ্যাপেটাইট কমানোর জন্য, ওয়েট লস করার জন্য, ডায়াবেটিস ম্যানেজ করার জন্য। এটা হচ্ছে ভেরি টিপিক্যাল ফর টাইপ 2 ডায়াবেটিস। আপনি যেটা বললেন যে সাপোর্ট গ্রুপ মেজরিটি অফ দ্য টাইম আমি সাজেস্ট করবো, আমি অল পেশেন্ট আমি রেফার করি আমেরিকান ডায়াবেটিস ওয়েবসাইটের, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ওয়েবসাইট, যেটা diabetes.org, প্রচুর ইনফরমেশন আছে, লাইফস্টাইল বলেন, সাপোর্ট গ্রুপ বলেন, হাউ টু ম্যানেজ ইট, দ্য ডায়াবেটিস ইয়োর ওন, এভরিথিং ইজ দেয়ার। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে আসলে এই আমাদের এখানে যুক্তরাষ্ট্রে সবকিছু ইনফরমেশনগুলো এত অর্গানাইজডভাবে ওয়েবসাইটগুলোতে দেয়া থাকে যে সেগুলো প্রপারলি ফলো করলে যে কোনো মানুষ কিন্তু আসলে অলমোস্ট 100% সেলফ হেল্প করতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, আমি দীর্ঘ সময় আসলে ডায়াবেটিস এডুকেশন প্রোগ্রামের সাথে কাজ করেছি টরন্টোতে। তো সেখানে আমি দেখেছি যে আসলে ডায়াবেটিস যাদের হয় এর অন্যতম প্রধান কারণই কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল। এবং আমি দেখেছি যে যারা সেডেন্টারি লাইফস্টাইল কমনলি প্র্যাকটিস করেন তাদের ভিতরে আসলে খুব কমন এক ধরনের আমি বলবো যে ল্যাক অফ মোটিভেশন কাজ করে। একটি জিনিস যে সে নিজে থেকে একটু খুঁজে বের করে পড়বে, সেটা ফলো করবে বা প্র্যাকটিস করবে। ইভেন আমি মোস্ট অফ দ্য পেশেন্টকে দেখেছি তারা কিন্তু হাইলি এডুকেটেড অ্যাবাউট ডায়াবেটিস, তারা অলমোস্ট সব ইনফরমেশনই জানে যে ওনার কী করা উচিত কী করা উচিত না। কিন্তু শুধুমাত্র আমার মনে হয়েছে যে ল্যাক অফ মোটিভেশনের কারণে একটি মানুষ কিন্তু তার জীবনের সকল সম্ভাবনাকে, সুস্থভাবে বেঁচে থাকার সকল সম্ভাবনাকে ধীরে ধীরে সে নিজেই হারিয়ে ফেলছে। তো সেই কারণে আসলে আমি সাপোর্ট গ্রুপের ইনফরমেশনটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, কারণ আমি দেখেছি যে পিয়ার গ্রুপ সাপোর্ট এই জিনিসটা মানুষকে সাইকোলজিক্যালি খুব ইনফ্লুয়েন্স করে এবং খুব ভালো এটা কাজ করে, এবং এর আমি দেখেছি এর আউটপুট খুব ভালো। সেজন্য আসলে আপনার কাছে আমি ইনফরমেশনটা জিজ্ঞেস করেছিলাম। আমাদের অফিসে একটা কমন প্র্যাকটিস ওরা করে দেখছি, যত 3 বা 4 জন একটা গ্রুপ নিয়ে নিউট্রিশনিস্ট বসে স্ট্রেট তাদেরকে জিজ্ঞেস করবে যে আজকে তুমি কি কি করছো, সকালে কি খাইছো, লাঞ্চে কি খাইছো, ডিনারে কি খাইছো। দেন আসে ওকে ডিড ইউ ডু এনি ওয়াকিং, আজকে কোন হাঁটাচলা করছো কিনা, সারাদিনে কোন স্ট্রেনুয়াস এক্সারসাইজ কিছু করছো কিনা। এগুলো যখনই পার্টিকুলার 3-4টা পেশেন্ট ওরা করে কি গ্রুপ ভাগ করে, আবার ওই গ্রুপটাকে আবার হয়তো 1 মাস বা 2 মাস পরে আবার সেম গ্রুপকে আনবে, ওদের ওয়েট চেক করবে, তুমি কতটুকু ওয়েট লস করছো, সিন্স দ্য লাস্ট ভিজিট তুমি কতটুকু কার্বোহাইড্রেট কাট ডাউন করছো। এমন ভাবে এই নিউট্রিশনিস্ট বেশ খুবই এক্সপার্ট এইসব ব্যাপার, আমার কাছে ভালোই লাগে এগুলো। আমরা তো ডাক্তাররাও ঠিক আছে, আমার এনাফ টাইম নাই, বা এই ওষুধ খাবেন, সুগার খাবেন, এই খাবেন না, কিন্তু বাট নিউট্রিশনিস্ট বা পিয়ার গ্রুপ বেশ ভালো একটা রোল প্লে করে। আপনি যেটা বললেন যে মোটিভেশন, যেটা যখনই তারা 1 মাস পর পর গ্রুপটার সাথে মিট করতে, তখন কিন্তু সামহাউ একটা কম্পিটিশন চলে আসে, দ্যাট পেশেন্ট লস্ট অ্যাবাউট 15 পাউন্ড, আমি লুজ করতে পারি নাই, ওই পেশেন্ট হয়তো 20 পাউন্ড লুজ করতে পারি, আমার A1C 9 থেকে 10-এ চলে গেছে, 9 থেকে 7-এ চলে আসছে, অতএব ওর ডায়াবেটিস মাচ বেটার কন্ট্রোল দেন মি। এখন এই ধরনের টেন্ডেন্সি বেশ কাজ করে, এবং বিশেষ করে পিয়ার গ্রুপটা সম্ভব হয় তখনই যদি বড় অর্গানাইজেশন হয়, যেটা সলো প্র্যাকটিসে বেশ ডিফিকাল্ট, এটা অ্যাফোর্ডেবল না, টু বি অনেস্ট। যখন সিঙ্গেল প্র্যাকটিশনার হয় তখন এগুলো অ্যাফোর্ডেবল না। যখন বড় প্র্যাকটিস থাকবে, নিউট্রিশনিস্ট থাকবে অন সাইট, ওই পিয়ার গ্রুপকে আনা, তাদের সাথে মিটিং করা, নিউট্রিশন তাদের সাথে লিটারালি 1 ঘন্টা বসে থাকবে তাদের সাথে, তখন এগুলো বেশ সম্ভব। এগুলো আপনি যেটা বললেন যে একা একা বসে গেলে হয় না, দ্যাটস ট্রু। যখন 3-4 জন মিলে করে তখন হয়তো মনে করো সাম ফর্ম অফ কম্পিটিশন কাজ করে, তখন এক ধরনের ইনফ্লুয়েন্স, এক ধরনের ইন্সপায়ারেশন কাজ করে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ডায়াবেটিস রিলেটেড আরো অনেক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সাথেই থাকুন। Because people sneeze.
Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রদর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে টিভি ওয়েলনেসের আজকের আলোচনায় বিভিন্ন ধরনের ডায়াবেটিস এর ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট নিয়ে আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর মঞ্জু, আপনার সাথে আলোচনায় ছিলাম আমাদের ডায়াবেটিসের যে বিভিন্ন টাইপ, বিশেষভাবে জেস্টেশনাল ডায়াবেটিস এবং টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, এগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আপনার কাছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে চাবো। যদিও আমরা জানি যে এখনকার সময় কিন্তু সকলেই সবাই খুব স্বাস্থ্য সচেতন, চেষ্টা করেন একটি নির্দিষ্ট ওজন ধরে রাখতে, যেন যতটা সম্ভব মেদ ছড়াতে এবং সাবলীল এবং দেখতে সুঠাম, যতটা সুন্দর আকর্ষণীয়, এইগুলোর ব্যাপারে আমি দেখেছি যে সকলেরই যথেষ্ট সচেতনতা। কিন্তু আসলে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এর যে তাৎপর্য বিভিন্ন লেভেলের সাথে আসলে আমাদের সুস্থতা অসুস্থতার যে রিলেশন, আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু আসলে এ ব্যাপারে সচেতন নই। আপনার কাছে জানতে চাইবো যে বডি মাস ইন্ডেক্সের আসলে স্বাভাবিক যে রেঞ্জ, সেটার ভিতরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে 25 থেকে 30-এর ভিতরে আমরা বলে থাকি ওভারওয়েট, এবং 30-এর বেশি হলে আমরা সেটাকে বলছি ওবিস। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখি যে 25 থেকে 30-এর ভিতরে যাদের বডি মাস ইন্ডেক্স অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু অনেক নানা ধরনের অসুস্থতা, বিশেষভাবে ডায়াবেটিসের মতো সিচুয়েশনগুলোর প্রবণতা অনেক বেড়ে যায়। কিন্তু আমি দেখেছি যে অনেক মানুষই, বেশিরভাগ মানুষই আসলে ওভারওয়েটের কি সমস্যা বা চ্যালেঞ্জ এটি সম্পর্কে সচেতন নয়। অনেকেই কিন্তু মনে করেন যে আমি ওবিস না, সুতরাং আমি আসলে একটি নিরাপদ বডি মাস ইন্ডেক্সের ভিতরে আছি। কিন্তু আসলে ওভারওয়েট কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। তো আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আপনি যদি আপনার অ্যাডভাইসগুলো একটু শেয়ার করেন, এবং একই সাথে আসলে স্ট্যান্ডার্ড বডি মাস ইন্ডেক্সের কতটা গুরুত্ব সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আসলে স্ট্যান্ডার্ড বডি মাস ইন্ডেক্স যেটা বিএমআই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হেলথি লাইফ স্টাইল লিভ করার জন্য, রিগার্ডলেস তাদের ডায়াবেটিস থাকুক বা না থাকুক। কারণ একজন ওভারওয়েট বা একজন ওবিস পার্সনের টেন্ডেন্সি থাকবে কিন্তু তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বলেন, সবকিছু টেন্ডেন্সি অলওয়েজ বেশি থাকে এই গ্রুপটার মধ্যে। কারণ এই গ্রুপটাই আবার দেখা গেছে যে এদের কোলেস্ট্রলের মাত্রাও বেশি থাকে। এটা আপনার যে ব্যাড কোলেস্ট্রল বলে, যেটাকে আমরা এলডিএল বলি, বা টোটাল কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড, এগুলো এই গ্রুপটার মধ্যে বেশি থাকে। এখন যে হেলথি যে বিএমআই, যেটা বডি মাস ইন্ডেক্স, আপনি যেটা বললেন 19 আর 25-এর মাঝখানে, হ্যাঁ, কিন্তু বেশি যদি হয় 25 থেকে 30, তাহলে আমরা ওভারওয়েট বলি। কিন্তু তখন মেজরিটি লোক চিন্তা করবে যে রাইট, আই এম ওভারওয়েট বাট আই এম নট ওবিস, অতটাও, হ্যাঁ ওজন একটু বেশি, অতটা বেশি না। কিন্তু তাদেরও কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নাই? অবশ্যই আছে। ডায়াবেটিসের সম্ভাবনা বলেন, হাই ব্লাড প্রেশার বলেন, হাই কোলেস্ট্রল, প্রত্যেক রোগের সম্ভাবনা থাকে যদি তারা বেটার লাইফস্টাইল মেনটেন না করে। অনেক রোগ দেখা যায় তাদের বিএমআই হচ্ছে 27, 28 বা 29, আপনার 30 আছে, কিন্তু ভালো লাইফস্টাইল মেনটেন করতেছে। হাউ? মানে পরিমিত খাবার দাবার করতেছে, প্লাস ডেইলি এক্সারসাইজ করতেছে, স্ট্রেনাস এক্সারসাইজ করতেছে, ওই পেশেন্টে দেখবেন কি ডায়াবেটিস বা অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা কম্পারেটিভলি একটু কম। আপনি যদি একজন সেডেন্টারি একজন মানুষের সাথে কম্পেয়ার করেন, যদি আমি একটা কমন জিনিস দেখছি, যেমন আফ্রিকান আমেরিকান পপুলেশনের মধ্যে এদের অনেক বিএমআই একটু বেশি থাকে, বাট তাদের স্ট্রেনুয়াস এক্সারসাইজের জন্য, বাট অলসো বেশ অ্যাক্টিভিটির জন্য তাদের কিন্তু হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বলেন, যদিও এই গ্রুপে বেশি থাকে, কিন্তু ওই গ্রুপটা যারা বেশ অ্যাক্টিভ একটি লাইফস্টাইল মেনটেন করে, তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি কম থাকে, তাদের বিএমআই একটু বেশি, বাট বিকজ অফ বেটার লাইফস্টাইল তারা বেশ ভালো একটা
মানে ডিজিজ প্রিভেনশনের কাজ যেটা অনেক ডেইলি বেসিস যেটা করে এক্সারসাইজের মাধ্যমে বা বেটার লাইফস্টাইলের মাধ্যমে সেটা করতে পারে। কিন্তু যাদের বিএমআই বেশি কিন্তু লাইফস্টাইল সেডেন্টারি বা খাবার দাবারের অভ্যাস করা ভালো না, যেমন বাংলাদেশি কমিউনিটি বলেন বা অনেক যারা ইভেন হিসপ্যানিক কমিউনিটি আমি দেখছি যাদের লেট নাইটে ডিনার করা, মানে ডিনার করার পরে বেডে যাওয়া, এগুলো কিন্তু বেশ একটা বাজে অভ্যাস। কারণ আমরা যেটা জানি অ্যাটলিস্ট 1.5 থেকে 1.5 ঘন্টা লাগে আমাদের স্টমাক এমটি আউট হতে খাওয়ার পরে। তো আমি যদি খাওয়ার পর যদি বেড়ে চলে গেলাম তখন তো টেন্ডেন্সি থাকতে আপনার মানে যেহেতু আপনার কোনো বার্ন করতেছেন না কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটির মাধ্যমে, তখন ওইসব পেশেন্টই কিন্তু ডায়াবেটিস হওয়ার বা হাই কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে বেড়ে যায়। আবার নেক্সট গ্রুপ যদি আসেন ও তাদের কারো পিএম হচ্ছে 30 to 40, যাতে আমরা ওবিস বলি, অ্যাগেন যত তাদের বিএমআই বেশি থাকবে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তত বেশি থাকবে, যেটা বেশ কমন টাইপ 2 ডায়াবেটিসে। টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু মেজরিটি ক্ষেত্রে দেখা যায় তাদের ইনসুলিন লেভেলটা যে একদম জিরো তা না, তাদের ইনসুলিন মোটামুটি থাকে। হ্যাঁ, ইনসুলিন লেভেল বেশ কমে যায় যদি তাদের প্যানক্রিয়াস যদি বার্ন আউট হয়ে যায়। যখন পেশেন্ট ইজ বেশ ওবিস, তার বেশ হাই সুগারের জন্য প্যানক্রিয়াসে বেটা সেল আর ইনসুলিন প্রোডাকশন করতে পারতেছে না। এট সাম পয়েন্ট ওই প্যানক্রিয়াসে বেটা সেল ইনসুলিন প্রোডাকশন করতে পারবে না, তখন প্যানক্রিয়াস বার্ন আউট বলি আমরা লেমন টার্মে যদি বলতে চান। ইন দ্যাট কেস ওই পেশেন্ট ইনসুলিন লাগবে, অরাল মেডিকেশন লাগবে, অন্যান্য আদার ফর্ম অফ যে ট্রিটমেন্ট যেটা আছে টাইপ 2-তে সেগুলো ইউজ করতে হবে মাস্ট। কিন্তু যখনই পেশেন্টটা লেস অবিস হবে বা তাদের মানে বলেন মানে অ্যাবডোমিনাল ফ্যাট কম থাকবে, তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের মানে পরিমাণটা কম্পারেটিভলি কম থাকবে, যেটা একটা মেজর রিজন টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইন দ্যাট কেস ওই যে তাদের অ্যাক্টিভিটি যদি ভালো না থাকে, তাদের যদি মানে অ্যাবডোমিনাল ফ্যাট যদি কমাতে না পারে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু অতটা কমে না। যেমন আমি আমার একটা এক্সাম্পল দিতে পারি, আমার একটা পেশেন্টের তার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, পরপর 2টা প্রেগনেন্সিতে তার 2বার ইনসুলিন ইউজ করতে হয়েছে। বাট তার সেকেন্ড প্রেগনেন্সি পরে সে কিন্তু তার যে ওয়েট গেইন করছিল 2 প্রেগনেন্সি মিলে ব্যাক টু ব্যাক উইদিন 2-3 ইয়ার্স, সে তার নর্মাল বডি ওয়েটে চলে গেছে। আফটার 3 ইয়ার্স তার টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস আমরা বলি, কিন্তু সে কোনো ওষুধ নিতে হয় না, কিছু না, বিকজ তার লাইফস্টাইল মডিফিকেশন, তার যেটা অ্যাবডোমিনাল ফ্যাট যেটা বাড়ছে ডিউরিং প্রেগনেন্সি সেটা কমাতে পারছে। তাছাড়া রেগুলার এক্সারসাইজ আমরা যেটা মানে কমনলি সবাই জানি, এটা আমরা ইউজ করি না আমরা, তো সপ্তাহে 5 দিন 30 মিনিট করে আপনি এক্সারসাইজ করবেন। আবার অন্যান্য যদি পারেন একটু স্ট্রেনুয়াস এক্সারসাইজ করে যাতে শরীর ঘেমে যায় বা এই যে এক্সারসাইজ করে আরো ভালো। যত আপনি সিম্পলি আপনি একটা স্টেপ নিতে বডি সুগার বার্ন করতেছে, সো আপনি সেই প্যাশেন্টটাকে যদি বলে 30-40 মিনিট হাঁটবেন, তখন শরীর সুগার বার্ন হতে বাধ্য। সেটা ইন দ্যাট কেস অনেক আপনি ভুলে যায় যে না ও জোরে হাঁটতে পারে না, যতটুকু হাঁটতে পারেন অসুবিধা নেই। আপনি আস্তে আস্তে যদি হাঁটেন, যেটা আপনার সাথে কারো সমস্যা থাকতে পারে বয়সের জন্য, আর হাঁটু ব্যথা থাকতে ব্যাক পেইন থাকতে পারে, যতটুকুই পারেন রাদার দেন সোফায় বা বেডে বসে থাকার চেয়ে হাঁটা চলা করা মাচ বেটার। তখনই আপনার প্রশ্ন আসবে যে আপনি শরীর থেকে ক্যালোরি বাড়ানো হবে, শরীর থেকে ওয়েট লুজ করা মানে আপনার বিএমআই স্লোলি মানে কমতে থাকবে। আমি ম্যাক্সিমাম পেশেন্টদের বলি যে তোমার বিএমআই 40 আছে, আমার এক্সপেকটেশন এই না যে ও তুমি আফটার 6 মান্থস আফটার 1 ইয়ার তোমার বিএমআই 30-তে চলে আসবে। না, পেশেন্ট আমি টার্গেট ধরাই যে আমি 3 মাস পরে তোমাকে দেখবো, তোমার টার্গেট তুমি 15 পাউন্ড ওয়েট লুজ করবা। তাহলে কিছু পেশেন্ট কিন্তু বেশ মোটিভেট হয় সামটাইমস, মানে বেশি বড় টার্গেট না দিয়ে যে ছোটখাটো টার্গেট দেওয়া হয় তখন বেশ ইজি হয় জিনিসটা। সবাই যে করে না, দেখা 30-40% পেশেন্ট করতেছে, ডক্টর ইউ told me 15 pounds, আমি 18 পাউন্ড লুজ করে আসছি, দ্যাটস গুড। দেখো হিমোগ্লোবিন A1C যেটা বারবার রিপিট করি আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে, মেজরিটির ক্ষেত্রে পেশেন্ট যদি ওয়েট লুজ করতে পারে সেম ওষুধ রেজিমেনে মানে সেম লাইফস্টাইল, দেখা গেল যে A1C কমতে বাধ্য, যেহেতু মানে তাদের মানে শরীরে ফ্যাট কমে গেছে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা ইমপ্রুভ করছে, তখন তার A1C অটোমেটিক্যালি কিছুটা ইমপ্রুভ করে। কিন্তু আমার এমন ক্ষেত্রে দেখছি, আমার এক পেশেন্ট আসছে যে ওর হিমোগ্লোবিন A1C ছিল 18, যেটা নর্মাল শুড বি মানে ডায়াবেটিসের ক্ষেত্রে ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস বিলো 7 থাকার কথা। ওই লোকটা কিন্তু 6 মাসের মধ্যে
তার বিলো 7 চলে আসছে লাইফস্টাইল মডিফিকেশন প্লাস বিভিন্ন ওষুধের মাধ্যমে, এটা সম্ভব। কিন্তু মেইন ডিফিকাল্টি যেটা আমরা ফেস করি, মানুষ কতদিন সেটা ধরে রাখতে পারে। দেখা গেল একটা পেশেন্ট হাইলি মোটিভেটেড 3 মাস 6 মাস, কিন্তু এক গ্রুপ আছে সার্টেন গ্রুপ, খুবই স্মল নাম্বার, তারা কিন্তু মেনটেন করে। দেখো সিম্পলি একটা ওরাল মেটফরমিন 1 বা 2 বার খাচ্ছে, তাদের আর কোনো ওষুধ লাগতেছে না। এখন কমন কোশ্চেন যেটা আমরা শুনি যে আমি যদি ইনসুলিন শুরু করি আমাকে ইনসুলিনকে লাইফ লং কন্টিনিউ করতে হবে কিনা। দ্যাটস নট ট্রু, নট এট অল। যখনই হিমোগ্লোবিন A1C একটা সার্টেন পয়েন্টে নামে 8-এর নিচে নেমে গেলে আমরা ইনসুলিন ম্যাক্সেশন বন্ধ করে দিই। কিন্তু ওই পেশেন্ট যদি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে স্ট্রিক্টলি মেইনটেইন করে, যে আপনি যেটা বললেন যে BMI কমানো, বডি মাস ইনডেক্স কমানো বা ডেইলি এক্সারসাইজ বা এগুলো মেইনটেইন করা বেটার। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে ডায়াবেটিসের বিভিন্ন টাইপ নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করতে এবং একই সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে, যাতে করে যে কোনো ধরনের ডায়াবেটিসই হোক না কেন এটা মনে করবার কোনো কারণ নেই যে আসলে এর কোনো সমাধান নেই। আমরা যদি এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো ফলো করি এবং নিয়মগুলো মেনে চলি, আমরা কিন্তু ডায়াবেটিসের মতো একটি ভয়াবহ সিচুয়েশনকে রুখে দিতে পারি। এতক্ষণ আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হুসেন, আপনাকে TVN 24 এর পক্ষ থেকে আবারও বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার হাফসা আপনাকে এবং TVN কে আমাকে ইনভাইট করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।